ইভেন এই যে গতকালকে পরশু রিভিল্ড হয়েছে সংবাদ যে ওখানে যতগুলো ওয়ারেন্ট হয় সব ওয়ারেন্ট লিক হয়ে যায়। এই যে কারেন্ট পুলিশ 20-22 জনের বিরুদ্ধে ওয়ারেন্ট হয়েছে, সবাই জেনে গেছে তোমার বিরুদ্ধে ওয়ারেন্ট হয়েছে, তারা পালাই গেছে, তারা কর্মক্ষেত্রে ছিল। অর্থাৎ ওইটার ভিতরে যে এটা কঠিন একটা দুর্নীতি চলতেছে, এখন কারা করতেছে আমি জানি না, নিশ্চয়ই হাজার হাজার কোটি কোটি টাকার বিনিময়ে এগুলো হচ্ছে। তো সুতরাং এগুলো যেতে শুরুতেই এই জিনিসগুলো যখন সংবাদে আসছে, যখন এই জিনিসগুলো প্রচারিত হচ্ছে, তখন তো হতাশার জায়গা থাকবেই। অন্তর্বর্তীকালীন সরকার ধরেন 1 বছর 2 বছর 3 বছর বা একটা কয়েক বছর যদি ক্ষমতায় থাকেন, সেক্ষেত্রে কোনো সাংবিধানিক জটিলতা এক্ষেত্রে আছে কিনা বা সৃষ্টি হতে পারে কিনা? যে জটিলতা ছিল ওগুলো তো আমরা ওভারকাম করেছি। এই সরকার জটিলতার মধ্যে দিয়েই তো হয়েছে। আমি পার্সোনালি মনে করি এই সরকার অনির্বাচিত, এই কথা বলা ঠিক হবে না। শুধু কাগজের একটা ব্যালট ছিল না, এই সরকার তো আওয়ামী লীগ ছাড়া, ফ্যাসিস্ট ছাড়া সবার সমর্থনে হয়েছে। সব রাজনৈতিক দল তার ওতে উপস্থিত থেকে তাকে সমর্থন দিয়েছে। তো সমর্থন দেওয়া মানে কি? বাংলাদেশের পুরো বাংলাদেশ সমর্থন দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের চিহ্নিত সন্ত্রাসী ছাড়া। ইভেন আওয়ামী লীগের যারা নিরীহ, যারা ভালো, যারা সৎ আওয়ামী লীগের আছে না, গণহত্যায় যুক্ত ছিল না। হ্যাঁ, গণহত্যা না, তারা দুর্নীতিতে যুক্ত ছিল না, তারা তাদের দলের ভিতরেও অনেক লাঞ্ছনার শিকার হয়েছে এগুলোর কথা বলে। আপনার মনে আছে সাইদির মৃত্যুর পর ইন্নালিল্লাহ পড়ার কারণে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের অনেক নেতা বহিষ্কার হয়েছে না? অর্থাৎ আওয়ামী লীগের ভিতরেও তারা নিগৃহীত হয়েছে। এই সংখ্যা কম না, এই সংখ্যাও কিন্তু এই সরকারকে সমর্থন দিয়েছে। তো সুতরাং এই সরকার যে অনির্বাচিত বারবার বলে, এটাতে আমার আপত্তি আছে। নির্বাচিত মানে কি? ব্যালট ছাড়া, ব্যালট হয় না এই তো, কিন্তু মৌখিক নির্বাচন হয়ে গেছে না, তাদের সমর্থন হয়ে গেছে না। আর রাজনৈতিক দলগুলো কিন্তু ভোট চাইবে। ওরাও 16 বছর নিষ্পেষিত ছিল, নিগৃহীত ছিল, এহেন অত্যাচার নেই তাদের উপর হয় নাই, গুম হয়েছে, খুন হয়েছে, তাদের জানাজা পড়ার দিনক্ষণ কেউ জানে না, এরকম অবস্থা ছিল। তো তারা চাইতেই পারে, কিন্তু পাশাপাশি এটা চেক অ্যান্ড ব্যালেন্সের বিষয় আছে। বিষয়টা হলো আমরা যে 16 বছরে যে ভোট প্রথাটা একদম ভুলে গিয়েছি, ভোট দেওয়া মানুষ ভুলে গিয়েছে, তারপর ভোট কেন্দ্রের ব্যাপারে মানুষের যে ভয়, তারপরে প্রার্থী যে যাচ্ছে তাই প্রার্থী হয়ে তাদের কাছে যায়, অর্থাৎ একটা বাজে বন্দোবস্তের ভিতর ছিলাম। এই বন্দোবস্ত থেকে যদি আমরা বেরিয়ে না আসি, ওই বন্দোবস্ত যদি আমরা যদি একদম উলটপালট না করে দিতে পারি, তাহলে তো আপনি যদি কালকে ভোট দিই লাভ হবে কি? আগেরটাই ফেরত আসবে। কে না চায় সে জিতে আসবে। 53 ইয়ার্সে আপনি যদি ডেমোক্রেসি আর ভোটের যদি অ্যানালাইসিস করেন, প্রত্যেক ক্যান্ডিডেট তার বাড়ির ধারের যে কেন্দ্রটা, এটা যত ভালো ভোট দখল করার চেষ্টা করে, দখলও করে ফেলে। অর্থাৎ এই প্রবণতাটা হচ্ছে জোর করে হওয়ার প্রবণতা আমাদের দেশে, এটা বিরাজমান 16 বছরে ব্যাপক হয়েছে। বিনা ভোটে নির্বাচিত হওয়ার যে মনোবাসনা, লালুস বলি, গ্রিড বলি, এটা যে মানুষের ভিতর সংক্রামিত হয়েছে, রাজনীতিকবিদদের সংক্রামিত হয়েছে, এটার থেকে বেরিয়ে আসতে হবে না? বেরিয়ে আসতে হলে 154 জন বিনা ভোটে এমপি হয়েছে, তাদের শাস্তি দিতে হবে না? শাস্তি নিশ্চিত না করলে আবার তো মানুষ বিনা ভোটে আবার জোর করে হওয়ার চেষ্টা করবে। তো সুতরাং আমার কথা হলো, যদি ভালো একটা ভোট বন্দোবস্ত না হওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। ইট ডাজন্ট মিন দ্যাট আপনি 3 বছর থাকবেন, 4 বছর থাকবেন। অর্থাৎ রাজনৈতিক দলগুলোর উচিত হবে তারা খুব ভালোভাবে এই সরকারকে সহযোগিতা করা, যে যে জায়গায় এই সরকার পারে না তারা মিলে ওই লোফলগুলো ফিল আপ করে নির্বাচনকে ত্বরান্বিত করা। শুধু মুখে বললে হবে না 6 মাসে দাও, 6 মাসে দিতে হলে যেই কাজগুলো করতে হবে। মানুষ তো এখনও ভয়ে ভোট কেন্দ্রে যাবে না, তাদের ভয় ভাঙাতে হলে 2-1টা নির্বাচন দিতে হবে না? 2টা পৌরসভা নির্বাচন দেন না, ধরেন পরীক্ষামূলক, যেটি আমরা প্রি টেস্ট বলি, মেট্রিকের আগে প্রি টেস্ট দিই, তারপরেও তো ফাইনাল। তো আমি একজন সিটিজেন হিসেবে মনে করি 16 বছরে যেটা বন্দোবস্ত একদম ভেঙে গেছে, সেটাকে যদি পুনরুজ্জীবিত করতে চান, আপনি প্রি টেস্টের ব্যবস্থা করেন। আগে পরীক্ষামূলক ভোট দিয়ে দেখেন 5টা পৌরসভায় যে মানুষ কি রিয়্যাক্ট করে, প্রার্থীরা কি রিয়্যাক্ট করে, প্রার্থী কারা হচ্ছে, দুর্নীতিবাজ প্রার্থী হচ্ছে কি না, তারপরে সন্ত্রাসী প্রার্থী হচ্ছে কিনা দেখতে হবে না? মানুষ প্রার্থী চয়েসের ক্ষেত্রে তার ভূমিকাটা কি হচ্ছে, প্রশাসন কি ভূমিকা রাখছে, যে ডিসি, ওসি এরা ভোট কাটার মহোৎসবে জড়িত ছিল, তারা কি বেরিয়ে আসতে পারছে কিনা, তারা কি আবার 91-এর মতো ভোট করতে পারতেছে কিনা, 96-এর মতো ভোট করতে পারতেছে কিনা, ট্রায়াল অ্যান্ড এররের ভিতর একটু বন্দোবস্তে যাওয়া উচিত। যেমন রাজনৈতিক দলগুলো বলে যে শুধু সংসদ নির্বাচন হবে, এর আগে পরে কোনো নির্বাচন হবে না। আমি খুব বিনয়ের সাথে এটা দ্বিমত পোষণ করি। এই কারণে টেস্ট, প্রি টেস্ট ছাড়া ফাইনাল যদি হয়, তাহলে ফাইনাল যদি আপনি খারাপ করেন, শুধরানোর সময় নাই। 4টা পৌরসভা, 5টা পৌরসভা ধরেন দেন, 4টা সিটি কর্পোরেশন দেন, তখন ভুলগুলো আপনি শুধরাতে পারবেন। কিন্তু এগুলো না করিয়ে আবার যদি ওই বন্দোবস্তে যান, যদি ওখানে গলদ আবার আগেরটা থেকে যায়, আপনি কোথায় যাবেন? এই যে 20,000 লোক মরে গেল, 40,000 পঙ্গু হলো, তাদের আত্মার প্রতি আমরা কি সম্মান দেখাবো, কি শ্রদ্ধা দেখাবো? তারা তো অভিসম্পাদ দেবে, আবার মানুষ আগের মতো বলবে আল্লাহর কাছে বিচার দিয়ে গেলাম। তো সেই বন্দোবস্তের জন্য আমি বলছি ভোট চাইবেন, সবই ঠিক আছে, কিন্তু
মিনিমাম সংস্কার করে মিনিমাম ভোটের পরিবেশ, ইকুয়াল সমান মাঠ, সবার জন্য মুক্ত। আমি ভোট চাইতে গিয়ে আমি রক্তাক্ত হব না, আমি কোনো প্রার্থীর দ্বারা আঘাতপ্রাপ্ত হব না, আমি কোনো প্রার্থীর বিরুদ্ধে করে আঘাতপ্রাপ্ত হব না, এই বন্দোবস্তে আপনাকে যেতে হবে। তো এই বন্দোবস্ত না করে যদি ভোটে যান ততই বছা হবে। তো সুতরাং ভোট চাইবে রাজনৈতিক দল, আবার এই সরকার এদেরকে আমি নির্বাচিত বলি, তবে এই ইন্টেরিয়াম গভর্নমেন্টের ভিতর অথর্ব কিছু লোক আছে। কেন অথর্ব বলতেছি? এরা অনেক বৃদ্ধ, এরা ইচ্ছা করলেও 4-5 ঘন্টার বেশি কাজ করতে পারবে না, এদের ব্রেন কাজ করে না, ভুলে যায়। তো এদেরকে যতক্ষণ পর্যন্ত না বদলানো যাবে আপনার এই টাইমটা অনেক লম্বা হবে, সংস্কারের টাইম। যদি ইয়াং এনার্জেটিক ক্যাপাবল লোক দিয়ে যদি এই পরিষদকে রিসাফল করেন, তাহলে আপনার একটা যে ওরা 12 ঘন্টা 14 ঘন্টা কাজ করবে, ভালো কাজ করবে এবং এই সংস্কারকে এগিয়ে নিতে হবে। তো সুতরাং আমার একটা প্রস্তাব থাকবে, এই ইন্টারিম গভর্নমেন্টের যারা আছে, যাদেরকে এই এতদিন মানুষ সাংবাদিকরা সব মিলে দেখলেও কাজ করতে পারতেছে না, ইনঅ্যাক্টিভ, তাদেরকে অথর্ব ট্যাগ দেওয়া হয়েছে, এদেরকে বাদ দিতে হবে, বয়স্কদেরকে বাদ দিতে হবে, বাদ দিয়ে নতুন বন্দোবস্তে আসতে হবে। এক্ষেত্রে রাজনৈতিক দলগুলো কেন বলে না আমি জানি না। তারা তো বলতে পারে যে 5 জন অথর্ব লোক আছে, এদেরকে বাদ দাও, বলে না। তারপরে এই রাজনীতিতে দুর্বৃত্তায়ন, এই যে ফাইন্যান্সিয়াল সেক্টরে দুর্বৃত্ত যারা আছে, যারা বিভিন্ন ব্যাংক লুটুট করছে, তারা এখনও আছে, তাদের ব্যাপারে কোনো শাস্তির ব্যাপারে কেউ আলাপ করে না। বরঞ্চ শোনা যায় তারা সবাইকে ম্যানেজ করছে, এই ছাত্র বৈষম্যদেরকে ম্যানেজ করছে, অমুক দলকে ম্যানেজ করছে, তমুক দলকে ম্যানেজ করছে। এটা হতাশাজনক, এটা জাতির জন্য দুর্ভাগ্য। যদি এই বন্দোবস্তে যদি চলতে থাকে তাহলে আশার আলো নেই। চমৎকার বলছিলেন যে ফ্যাসিস্ট আমলের সেই নিয়মনীতি বা সেগুলো নতুন করে আপনার সব কিছুর সংস্কার এবং এই বিষয়টা আপনি জোরালোভাবে বলছিলেন, এবং বিনা ভোটের যেই কয়েকবার নির্বাচন হয়েছে যে কারণে ফ্যাসিস্ট দীর্ঘায়িত হয়েছে, যে এমপিগুলো, তাদের বিচার, গণহত্যার বিচার। কিন্তু আমরা যে চোখের সামনে 40,000 মানুষকে আহত হতে দেখলাম, 2,000 মানুষের শাহাদাত বরণ করতে দেখলাম, এই বিচারটা আসলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের হাতে ন্যস্ত। আসলে সেটুকুর সেই বিচার হওয়ার প্রক্রিয়ায় কতটুকু এগুতে পারলাম আসলে আমরা? হ্যাঁ, এটা ডিফিকাল্ট প্রশ্ন। কতটুকু এগোতে পারছি এটা ডিফিকাল্ট। এগোতে পারিনি অনেক ক্ষেত্রে, যতটুকু আমরা চেয়েছি বা প্রত্যাশা ছিল। ওখানে প্রসিকিউশন যে টিমটা ছিল, ওই টিমের ব্যাপারেও কিছু কথাবার্তা আছে। কারণ এই টিমের প্রধান উনি আগে ছিলেন ডিফেন্স লয়ার, এখন প্রসিকিউশন, অর্থাৎ ওনার রোল আগে যেটা ছিল উনি টোটাল বিপরীত চলে আসছেন। আর আগে যারা ছিল প্রসিকিউশনে, এখন তারা অ্যাকিউজড হয়েছে, সব আসামি হয়েছে। এই যে আনিসুল হক থেকে শুরু করে সবাই তো আগে প্রসিকিউশন টিম ছিল, তারা আসামি হয়েছে। আর যারা তখন আসামি পক্ষের লয়ার ছিল তারা প্রসিকিউশন হয়ে গেছে। ইভেন এই যে গতকালকে পরশু রিভিল্ড হয়েছে সংবাদ, যে ওখানে যতগুলো ওয়ারেন্ট হয় সব ওয়ারেন্ট লিক হয়ে যায়। এই যে কারেন্ট পুলিশ 20-22 জনের বিরুদ্ধে ওয়ারেন্ট হয়েছে, সবাই জেনে গেছে তোমার বিরুদ্ধে ওয়ারেন্ট হয়েছে, তারা পালাই গেছে, তারা কর্মক্ষেত্রে ছিল। অর্থাৎ ওইটার ভিতরে যে এটা কঠিন একটা দুর্নীতি চলতেছে, এখন কারা করতেছে আমি জানি না, নিশ্চয়ই হাজার কোটি টাকার বিনিময়ে এগুলো হচ্ছে। তো সুতরাং এগুলো যেতে শুরুতেই এই জিনিসগুলো যখন সংবাদে আসছে, যখন এই জিনিসগুলো প্রচারিত হচ্ছে, তখন তো হতাশার জায়গা থাকবেই। আর ওখানে তো কাজ করতে হবে, এমন লোক কাজ করতে হবে যাদের অ্যাবিলিটি থাকবে, গ্রহণযোগ্যতা থাকবে, তারা দলীয় ট্যাগের হবে না, একদম অন্ধ দলের উপর হবে না। আর সবচেয়ে বড় কথা একটা জিনিস আসবে, যে আগে যারা বিচার করছে যুদ্ধ অপরাধীদের ফাঁসি দিয়েছে, তখন এই ট্রাইব্যুনালের ব্যাপারে নানাবিধ প্রশ্ন উঠেছে। এটি আন্তর্জাতিক মানের না, এটিও প্রশ্ন উঠেছে। যারা প্রশ্ন করেছে তারা কিন্তু প্রসিকিউশনে, তারা যে প্রশ্নগুলো করেছে ওই প্রশ্নগুলো কি সেটেল হয়েছে, ওই প্রশ্নগুলোর উত্তর কি এসছে, ওই এখন কি আর আন্তর্জাতিক মানের হয়েছে, বা আগে যেটি আন্তর্জাতিক মানের ছিল না এখন কিভাবে আন্তর্জাতিক মানের হলো, কি পরিবর্তনে হলো দেখাতে হবে না মানুষকে। তো সেই ক্ষেত্রে তারপরে আন্তর্জাতিক একটা সংস্থার রিপোর্ট এসছে, সেই আন্তর্জাতিক সংস্থার রিপোর্টের উপর ভিত্তি করে সাজা নিশ্চিত করার জন্য যে নলেজ দরকার, যে অ্যাবিলিটি দরকার, সেটা কি এই প্রসিকিউশনের টিমের আছে কিনা তারা প্রুভ করতে হবে। আমি এই ব্যাপারে কথা বলবো না, কারণ এই ব্যাপারে আমার কোনো গবেষণা নাই। বাট পত্রপত্রিকায় যা ইনফরমেশন পাচ্ছি তাতে মনে হচ্ছে এটি যেভাবে যাওয়ার কথা সেভাবে যাচ্ছে না। আর এইটার ভিতর থেকে ইনফরমেশন লিক হওয়া ভয়াবহ বার্তা দিচ্ছে, যে অর্থাৎ সর্ষের ভিতর ভূত। এতটুকুই বলা যায়। আমরা বিগত ফ্যাসিস্ট সময়ে, স্বৈরাচারের সময় আমরা দেখেছি যে জুডিশিয়াল কু হয়েছে, মানে
সেটা ৭১-এর প্রসঙ্গ, যাদের বিরুদ্ধে ফৌজদারি মামলাও ছিল না, তাদেরকে আসামি এবং সাক্ষ্য, মিথ্যা সাক্ষ্য বা সাজিয়ে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। তার একাধিক এই ঘটনাটা ঘটেছে বিরোধী দলীয় রাজনীতিদের ব্যাপারে। স্কাইপি কেলেঙ্কারিতে আমরা দেখলাম যে সেখানে একজন বিচারপতি বলছেন যে একটা ফাঁসি দিতে সরকার গেছে পাগল হইয়া। বা এই বিষয়গুলো আসলে আমাদের বিশেষ করে জুডিশিয়াল কু থেকে শুরু করে ফ্যাসিস্ট আমলে কি টোটাল বিচারাঙ্গন কি কলুষিত হয়েছিল কিনা? সন্দেহ নাই, নিঃসন্দেহে। ওখানে তো এমনও কথা ছিল যে ওই যে শাহবাগে কি মঞ্চ ছিল না, গণজাগরণ মঞ্চ, গণজাগরণ মঞ্চের আদেশ বাস্তবায়িত হয়েছে, এরকমই কথা ছিল। দেখেন ওখানে বলছে প্রসিকিউশন আপিল করবে না, যাবজ্জীবন কারাদণ্ড দিল মীর কাসেম আলীকে। শাহবাগে ওরা সিদ্ধান্ত নিল না এটা ফাঁসি হবে, এবং রেট্রোস্পেক্টিভ ইফেক্ট দিয়ে আইন পরিবর্তন যেটি করা হয়েছে ওইটা আমাদের আইনের ইতিহাসে খুব বিরল, আমরা আনহার্ড অফ বলি। আর সবচেয়ে বড় কথা, হেয়ারসে, মাল্টিপল হেয়ারসে ইনঅ্যাডমিজেবল ক্রিমিনালের ভাষায়। ক্রিমিনাল লয়ে, ক্রিমিনাল জুরিসপ্রুডেন্সে মাল্টিপল হেয়ারসে এভিডেন্স হিসেবে নেওয়া অনেক টাফ। হেয়ারসে নেয় না, মাল্টিপল তো দূরের কথা। আমি অনেকগুলো জাজমেন্ট পড়ে দেখেছি যেগুলোতে মাল্টিপল হেয়ারসেকে আমলে নিয়ে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। ইভেন প্রিন্সিপাল অফেন্ডার নাই ওরা পাকিস্তানে, যারা কোলাবরেটর বলে, সহযোগী বলে, তাদেরকে যদি সাজায় আওতায় আনতে হয় প্রিন্সিপাল অফেন্ডারকে আনতে হবে। আদারওয়াইজ প্রিন্সিপাল অফেন্ডারকে সাজা না দিলে তুমি ওই অ্যাবেটারকে সাজা দিতে পারবে না, এটা ফুল স্টপ। এটা হচ্ছে জেনারেল প্রিন্সিপাল। কিন্তু আমাদের এই ক্ষেত্রে যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে তারা বলছে মেইন অফেন্ডারের সহযোগী, মেইন অফেন্ডার সব পাকিস্তান, আর আমাকে ফাঁসি দিল। এবং বিচার প্রক্রিয়া স্কেপি কেলেঙ্কারি না শুধু, আরও নানাবিধ কেলেঙ্কারি, যেখানে ওই ট্রাইব্যুনালে যে বিচারপতিগুলোকে বসানো হইতো চরম দলীয়, সবচেয়ে দুঃখজনক চরম দলীয়, প্রসিকিউশন চরম দলীয়। তারপরে তাদের উপর যে আচরণ, সুখরঞ্জন বালি এখনও বলতেছে তারা ইন্ডিয়া নিয়ে গেছে। একজন সিটিং বিচারপতি একটা সাক্ষী দিবে বলছে, তাকে সাক্ষী দিতে দেয় নাই। তারপরে সবচেয়ে বড় কথা হলো রক্তাক্ত অবস্থায় আসামিকে কাঠগড়ায় আনা হয়েছে, কিচ্ছু করে নাই মানবাধিকার, তখন বিচারপতিরা কিচ্ছু করে না। এটা এখনও চলমান। এই যে শহীদুল আলমরাও রক্তাক্ত অবস্থায় নিচে ফ্যাসিস্ট সময়ে, কিচ্ছু হয় না। অর্থাৎ রুল অফ ল বলতে কিচ্ছু নেই। শুধু সবচেয়ে বড় উদাহরণ, একজন প্রধান বিচারপতিকে চড়থাপড় দিয়ে দেশ থেকে বাইর করে দেওয়া যায়। এরপরে আপনি রুল অফ ল নিয়ে কোনো আলোচনা করতে পারবেন না। যে দেশে ক্রস ফায়ার একটা কমন একটা গল্প সাজায় 4 লাইনের, বন্দুক যুদ্ধ ওরে উদ্ধার করতে গেছে, বন্দুক যুদ্ধ হয়ে নিহত হয়েছে 4 লাইনের প্রেসক্রাইবড একটা জিনিস দিয়া শয়ে মেরে ফেলছে, সেই দেশে আর রুল অফ ল থাকে না। ক্রসফায়ার মানে একজনের শাসন। একজন আপনাকে ধরেই ফেলছে, ধরে বলছে যে আপনি অভিযুক্ত, ওকে আমি অভিযুক্ত। ওই ব্যক্তি সাথে সাথে বলতেছে যে আপনি গিলটি, আপনি অপরাধী, ওকে আমি অপরাধী। ওই ব্যক্তি সাথে সাথে বলছে যে আপনার মৃত্যুদণ্ড, ওকে আমার মৃত্যুদণ্ড। ওই ব্যক্তি গুলি করে আমাকে মেরে ফেলছে, এক্সিকিউট করে ফেলছে। অর্থাৎ একজনের, আর কারো কোনো কথা চলবে না, এবং এটার কোনো তদন্ত হবে না, কিছু হবে না। সেই দেশে সভ্য বলতে পারেন না, এটি অসভ্যতার মাপকাঠি, এটি রুল অফ ল বিহীন একটি দেশ। ওই যে উগান্ডার থেকেও নিচে বলছে না। তারপরে যেই দেশে হঠাৎ করে একজন লোক হারিয়ে গেছে, আর পাওয়া যায় না, যেই দেশে বড় কবি সাহিত্যিকরা 7-8 দিন পরে বিমানবন্দরের রাস্তায় পাওয়া যায়, অমুক রাস্তায় পাওয়া যায়, তমুক রাস্তায় পাওয়া যায়। যেই দেশে 14 বছর ধরে 12 বছর ধরে আয়নাঘরে তরতাজা যুবকদেরকে বন্দি করে রেখে বলছে আমরা জানি না তাদের খবর। এরপরও যেই দেশে ছাত্রদের পর, নিরীহ ছাত্রদের পর গুলি করতে পারে আমার কেনায় বন্দুক দিয়ে, আমার আর্মি, আমার বিডিবি, বিজিবি, আমার পুলিশ হাজারে হাজারে মেরে ফেলতে পারে, পোড়াই ফেলতে পারে, এবং তারা আবার মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে, আবার তারা ফেরত আসার কথা বলে। অবশ্য তারা বলে না, তাদেরকে আনার জন্য আমরা নতুন করে বন্দোবস্ত নিই। আমি আমার ফেসবুকে বলেছি যে আওয়ামী লীগ তো ভোটের কথা বলতেছে না, আওয়ামী লীগ তো রাজনীতির কথা বলতেছে না। আজকে তাদেরকে ভোটে আনার ব্যাপারে আমরা তাদেরকে স্বপ্রতিনিধিত্ব হয়ে বলতেছি, তারা বলতেছে না। কি অদ্ভুত একটা সমাজ ব্যবস্থার ভিতর আমরা আছি। নিষিদ্ধ করতে চাচ্ছি না, কি অদ্ভুত। তারা বলতেছে না আমি রাজনীতি করবো, আর আমি বলতেছি না তুমি করো, তোমার ছাড়া তো হবে না। হোয়াট এ ননসেন্স। এই শহীদগুলা অভিসম্পদ দিবে, এই শহীদগুলা আমি জানি না আমাদের দেশ কি আরেকটা বিপ্লব সইতে পারবে, আরেকটা 4-5 হাজার 8-10 হাজার মানুষের মৃত্যু কি সইতে পারবে?
তো সুতরাং আমার একজন নাগরিক হিসেবে যেহেতু আমি এই জুলাই বিপ্লবে সরাসরি সম্পৃক্ত ছিলাম, আমি 6 সমন্বয়কের আইনজীবী ছিলাম যখন ওদেরকে ডিটেইন করা হয়, যখন অকাতরে গুলি হয়, গুলিবন্ধের ওই যে মঞ্জুর আল মতিন আর আইনুন নাহার যে রিট করছে সেটার আমি একজন আইনজীবী 5 জনের ভিতর। সারা আফা ছিলেন, তবারক হোসেন স্যার ছিলেন, তারপরে জেরাই খান পান্না স্যার ছিলেন, অনিক ছিল আর আমি ছিলাম। তো সেইখানে আমার কষ্টটা ওখানেই আর কি। আমার কষ্টটা হলো যে যারা এত লুটপাট, এত হত্যা, এত খুনের সাথে জড়িত, এখনও তারা ক্ষমা চায়নি, নির্লজ্জভাবে তাদের পুনর্বাসনের জন্য আমরা ভাবছি অনেকে। এটি অনেক পীড়া দেয় এবং এটি কাঙ্ক্ষিত না মনে করি আর কি।